যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন, প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল, মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা, এক বাক্যে যা আমরা বলি। এই জিনিসটাকে প্রথমেই বোধহয় আমাদের চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে এনশিওর করার। তাহলে অনেক কিছুর পসিবিলিটি আছে যে সমস্যাটা কমে আসবে, বাকি কাজগুলো তারপরে শুরু করা যাবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আরেকটি বিষয় এখানে, আহ ডক্টর জাহিদুর রহমান সাহেব উনি ওনার কথায় বলেই গিয়েছেন বক্তব্যে, যে আমরা দেখেছি বিগত যে লম্বা টাইম যে স্বৈরাচার ছিল, অন্যায্য বিভিন্ন জায়গায়, সেটা সমাজ শ্রেণী, প্রশাসন, ব্যবসা, বিভিন্নভাবেই হোক, বিভিন্ন স্তরে বহু ধরনের মানুষকে যার যেটা প্রাপ্য নয় অন্যায্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এটি একটা হ্যাবিটের মতন হয়ে গিয়েছে। কাজে এই পরিস্থিতির বা এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। অর্থাৎ দুর্নীতির, এক কথায় যদি বলি আমরা সাধারণ স্বাভাবিক কথায়, দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের বক্তব্যেই আপনারা বলে গিয়েছেন যে বিষয়টা, কোনো বিষয়টি উপস্থাপিত কোনো বিষয় খুব সহজ না। রাইট ডিসিশন, পপুলার ডিসিশন খুব সহজে নেওয়া যায়, বাট রাইট বা কারেক্ট ডিসিশন সবসময় পপুলার ডিসিশন যে রাইট হয় তা নয়, এবং সেজন্য রাইট ডিসিশন নেওয়াটা খুবই কষ্টকর ব্যাপার। মাহবুবুল্লাহ সাহেব ওনার কথায় আরেক জায়গায় বলেছেন যে রাইট ডিসিশন নিতে হলে অনেক সময় নিজের আপনজনকেও সরিয়ে রাখতে হয় বা দূরে রাখতে হয়। উদাহরণ দিয়ে উনি বলেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আহ, এখানে অনেকজন অনেকগুলো কথা বলেছেন। আমি একটা ভিন্ন, যদিও বিষয়টি আমি অন্য অন্য জায়গায় আলোচনা করেছি আপনাদের সামনে, যতগুলো আপনারা বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন, কম বেশি আপনাদের সামনে যে ফোল্ডারটি আমরা দিয়েছি, প্রত্যেকের কাছে যে ফোল্ডারটি দিয়েছি, এই ফোল্ডারে যদিও 7টি বিষয় আমরা মূল এমফেসাইজ দিচ্ছি, এগুলোর ডিটেল বিষয়গুলি আমরা আমাদের ম্যানিফেস্টো দিয়ে দেবো, এবং আরও অনেকগুলো বিষয় থাকবে ম্যানিফেস্টোতে। কিন্তু একটি রাজনৈতিক দল হিসাবে আমরা যখন মানুষের কাছে যাচ্ছি নির্বাচনকে সামনে রেখে, জনপ্রত্যাশাকে সামনে রেখে, যখন ভোটের জন্য চাইছি, খুব বেশি জিনিস সাধারণত মানুষ মনে রাখতে পারে না। মানুষের যেটা প্রয়োজন, যেটা ডক্টর জাহিদুর রহমান সাহেব বলেছেন, যে জনগণ বলতে আমরা যাদের কাছে, বিভিন্ন শ্রেণীর কাছে বিভিন্ন জিনিসের প্রায়োরিটি আছে। তো অধিকাংশ মানুষের কাছে, সাধারণ প্রান্তিক মানুষের কাছে যে বিষয়গুলো প্রায়োরিটি, আমরা সেইগুলোকে অ্যাড্রেস করেছি, এবং সেই জিনিসগুলো আপনাদের সামনে আমরা আজকে ফোল্ডারের মধ্যে উপস্থাপন করেছি। আহ, একটি জিনিস, আমার কথাটা হয়তো একটার সাথে একটা একটু পুরোপুরি মিল নাও থাকতে পারে, তবে বোঝানোর সাথে আপনারা যে বিষয়গুলো আলোচনা করেছেন তার বাইরে আপনাদের সামনে আরো সমস্যার গভীরতা বোঝানোর জন্য দু একটি বিষয় আমি তুলে আনতে চাই। এই ঘরে আপনারা যারা উপস্থিত আছেন, আমাদের আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা, এমনকি এই হোটেলের যারা স্টাফ বৃন্দ আছেন, যে কয়জন মানুষ এই ঘরে উপস্থিত আছেন, কম বেশি প্রত্যেকেই আপনারা ঢাকা শহরে থাকেন। প্রতিদিন আপনাদেরকে ঢাকা শহরের জ্যামটা পোহাতে হয়, ট্রাফিক জ্যাম। আমরা এখানে কেউ কিন্তু ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলিনি, কিন্তু এটা এমন একটা বিষয় যেটি অবশ্যই আগামী সরকারকে অ্যাড্রেস করতে হবে। তা হলে যেভাবে এনার্জি, যেভাবে সময়, পরিশ্রম সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, যা প্রতিদিন পিছিয়ে নিয়ে যাচ্ছে জাতিকে, এটা সয়ে যাচ্ছে মনে হচ্ছে আমাদের, কিন্তু এটা সয়ে গেলে তো চলবে না। আমাদেরকে এর সলিউশন বের করতে হবে। ঢাকা শহরে একটা পরিসংখ্যান, আমি জানি না এই মুহূর্তে কতটুকু সেটা সঠিক, প্রায় 1.5-2 কোটি মানুষ বাস করতেও শুনতাম, আমরা জানতাম, বাট এখন নতুন পরিসংখ্যান বলছে এটা বোধহয় 3 কোটির কাছাকাছি প্লাস মাইনাস হবে। এত মানুষ ঢাকা শহরে বাস করে। সেই মানুষের মধ্যে এতগুলো 3 কোটি মানুষও যদি বসবাস করে, 2.5 কোটি মানুষও যদি বসবাস করে, আমাদেরকে ধরে নিতে হবে প্রতিদিন প্রায় 2 কোটি মানুষ অন্তত চলাফেরা করছে। এই 2 কোটি মানুষ স্বাচ্ছন্দ্যে, কম বেশি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবে এরকম পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে, সেটি বোধহয় নেই। চলাফেরার জন্য এনাফ স্কোপ তাদের থাকতে হবে, বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন, মোবিলিটি থাকতে হবে, সেই বিষয়টি আলোচিত হয়নি। তবে এটি আপনারা দেখছেন, ফিল করছেন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি। ঢাকা শহরে যদি 3 কোটি মানুষ থেকে থাকে, এই মুহূর্তে 2.5 থেকে 3 কোটি মানুষ থেকে থাকে,
একজন মানুষের প্রতিদিন প্রয়োজন হয়, সব রকম কাজের জন্য প্রয়োজন হয় 100 লিটারের মতন পানি। এই মুহূর্তে ঢাকা শহরে যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমাদেরকে বের করতে হয়, প্রায় 1000 ফিটের কাছাকাছি আমাদেরকে নিচে যেতে হয়। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল এতটা নিচে চলে গিয়েছে। আহ খুব কাছে যেটা নদী, বুড়িগঙ্গা নদী, এই বুড়িগঙ্গা নদীটার পানি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য। তার থেকে একটু দূরে শীতলক্ষ্যা নদী, এটা মোটামুটি ব্যবহারের অযোগ্যের কাছাকাছি চলে এসছে, তারপরেও সেখান থেকে পানি এনে ফিল্টার করে বা পিউরিফাই করে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেটার পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। এখনই যদি আমরা সচেতন না হই, নতুন করে যেই পানি প্রজেক্ট হচ্ছে, এটা মেঘনা নদী থেকে আনছে। তবে মেঘনা নদীর আশেপাশে এখন মিল ফ্যাক্টরি অনেক কিছু হচ্ছে, এবং কয়েক বছর পরে এটিও ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনি এই মুহূর্তে সবকিছু মিলিয়ে প্রায় 2.5 কোটি লিটারের মতন পানি সরবরাহ করছে, যেই প্রতিষ্ঠানগুলো সরবরাহ করতে পারছে পানি। 3 কোটি লোকের মধ্যেই ঢাকা শহরে বসবাস করছে, যদি স্ট্যাটিস্টিক কারেক্ট হয়ে থাকে। হিসাব করলে গড়ে 1 থেকে 1.5 লিটার পানি আমরা পাচ্ছি। এর ভয়াবহতাটা আপনাদেরকে আমি বিবেচনা করার জন্য অনুরোধ করছি। এরকম একটি পরিস্থিতিকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আহ, এইটা গেল একটা। আমি সলিউশনে যাচ্ছি না, বিশেষজ্ঞ আছেন, আমি পলিটিশিয়ান, বিশেষজ্ঞ আছেন, তারা আমাদেরকে নিশ্চয়ই দেবেন সলিউশন। কেউ যদি জিজ্ঞেস করেন সলিউশন কি আপনার কাছে আছে, বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন, কম বেশি আমরা আলাপ করেছি বিশেষজ্ঞদের সাথে যে এটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি। 7-15 দিন, 6 মাস, 1 বছরে হবে না, একটু সময় লাগবে, বাট বিষয়গুলোকে অ্যাড্রেস করা যাবে। তবে আমি কয়েকটা সমস্যা আপনাদের সামনে তুলে দিলাম, কারণ এটি আমরা দেখতে পাচ্ছি না, হয়তো সেভাবে আমরা বিষয়টাকে ফিলও করি না, কিন্তু একটি বিরাট সমস্যা দেখা দিচ্ছে সামনে। আহ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আলোচকবৃন্দ, আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি। এখানে আহ, আমাদের ইপিজেড, সাভার ইপিজেড বা সেই অঞ্চলের কথা মনে হয় আলোচনা হয়েছে, যে কোনো একজন আলোচক বলেছেন এখানে। সেইখানে অনেকগুলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা কালার করে, ফেব্রিক ইন্ডাস্ট্রি এগুলো আছে ওখানে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো আছে ওখানে। আপনারা জানেন কিনা জানি না, সাভারের অনেকগুলো চাপ কল যেখানে আছে, যেখান থেকে পানি বের হতো, সেখানে টিপলে, এখন চাপ দিলে চাপ কলগুলো থেকে পানির সাথে কেমিক্যাল বের হয়। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের অনেকগুলো মিল ফ্যাক্টরি, তারা সেই কেমিক্যালগুলোকে সরানোর জন্য বুদ্ধি করে তারা ওই গর্ত করে কেমিক্যালগুলো মাটির ভিতরে তারা ছেড়ে দিচ্ছে। কারণ ওই কেমিক্যালটাকে নিউট্রালাইজ করার জন্য যেই প্লান্ট করা, সেটা অনেক কস্টলি, সেটা না করে তারা এই সহজ বুদ্ধিটা করেছে, যার ফলে হচ্ছে, ক্ষতিটা হচ্ছে, এই কেমিক্যালগুলো মাটির ভিতরে যাচ্ছে এবং ধীরে ধীরে চারিদিকে স্প্রেড করছে, লিক করে চারিদিকে স্প্রেড করছে, এবং তার ফলে পরবর্তীতে সেটা কোনো একটা কাছের ধারের চাপকলের কাছে গেলে সেখান থেকে কেমিক্যাল, পানির সাথে কেমিক্যালে উঠছে। আপনারা ভয়াবহতা চিন্তা করে দেখুন। আহ, এরকম একটা বিষয় যেখানে পুরো সয়েল, পানি তো নষ্ট হচ্ছে, পুরো সয়েলকে নষ্ট করে দিচ্ছে, সেখানে কিভাবে মানুষ বা মাছ বা জীব যেটাই বলুন না কেন বাঁচবে? কাজে এই বিষয়টি আমরা চিন্তা করেছি কি না, এই বিষয়টাও বোধহয় আমাদের চিন্তা করা প্রয়োজন। এরকম অনেকগুলো সমস্যা আমাদের সামনে আছে। আবদাল সাহেব এখানে একটি সমস্যার কথা বলেছেন, যে আহ, আমাদের ইয়াং জেনারেশন, তাদের একটি ড্রাগের সমস্যার কথা উনি বলেছেন। আমি আবদাল সাহেবকে অনুরোধ করবো, আবদাল সাহেব আপনি যদি আমাদের ফোল্ডারটা খুলেন, আপনি তাহলে দেখতে পাবেন ওখানে আমরা আমাদের শিক্ষা এবং ক্রীড়া নিয়ে যেই বিষয়টা চিন্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা পরিকল্পনা যেটা গ্রহণ করেছি, আমরা যদি সেই পরিকল্পনাগুলোর 40%ও বাস্তবায়ন করতে পারি, আমার মনে হয় ওই সমস্যা থেকে বের করে আনতে পারবো কেন ইয়াং জেনারেশন ড্রাগের ভিতরে যাচ্ছে। বিকজ একটা আহ, একটা একটা মানুষ যখন আহ, বয়সটা ওরকম থাকে, 15 বছর, 16 বছর, 20 বছর, 25 বছর, আপনার তাকে তো ওই স্পেসটা তৈরি করে দিতে হবে যেখানে সে ডিবেট করবে, যেখানে সে গেমসে পার্টিসিপেট করবে, যেখানে সে আর্ট অ্যান্ড কালচারে পার্টিসিপেট করবে। এই স্পেসগুলো তো বন্ধ। কাজে তার শারীরিক শক্তি কোথায় সে ব্যয় করবে? তাকে স্পেসটা দিতে হবে। আমরা সেই স্পেসটা ক্রিয়েট করার চেষ্টা করছি, আমরা ইনশাল্লাহ সুযোগ পেলে সেই স্পেসটা আমরা তৈরি করব। এবং আমরা বিশ্বাস করি আপনি শুধু শাস্তি দিয়ে বা অন্য কোনো ট্রিটমেন্ট করে এটার সমাধান করা সম্ভব না।
এটা তার মাইন্ডটাকে আপনাকে তার জন্য অন্য ব্যবস্থা করতে হবে, তাহলেই বোধহয় তাকে বের করে আনা সম্ভব এই সমস্যা থেকে। এখানে একজন সিনিয়র সিটিজেন, নারী সিনিয়র সিটিজেন, উনি বলেছেন মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা। আমরা যে ফ্যামিলি কার্ডটা ইন্ট্রোডিউস করতে চাইছি, কেন ইন্ট্রোডিউস করতে চাইছি? আমরা ফ্যামিলি কার্ডটা ইন্ট্রোডিউস করতে চাইছি এই জন্য যে উনি যেটা বলেছেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী, কাজে এই নারীকে যদি আমরা পেছনে রাখি তাহলে অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। কাজে তাদেরকে সাথে রাখতে হবে, কিন্তু তাদেরকে সাথে রাখতে হলে দেশনেত্রী খালেদা জিয়া নারীদের শিক্ষা ব্যবস্থা দশম গ্রেড 12 পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন। তার ফলে আমরা পরবর্তীতে দেখেছি যে নারীদের, মেয়েদের স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এনরোলমেন্ট বেড়েছে। পরবর্তী বিএনপি সরকার চাইছে, আল্লাহ রহমতে জনগণের সমর্থনে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে পরবর্তী বিএনপি সরকার আমরা চাইছি যে এই শিক্ষিত নারীকে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবো। স্ট্যাটিস্টিক্স যা বলে যে পরিবারের মা যদি এডুকেটেড হন এবং একই সাথে যদি তার হাতে কিছু অর্থনৈতিক স্বাধীনতা থাকে, তাহলে সেই রিসোর্সটা উনি ব্যবহার করেন প্রথমত তার সন্তানদের স্বাস্থ্যের পেছনে, দ্বিতীয়ত তার সন্তানদের শিক্ষার পিছনে, তৃতীয়ত উনি সেটা পরিবারের সচ্ছলতার জন্য ছোট ছোট জায়গায় ইনভেস্ট করেন, যেখান থেকে একটা রিটার্ন আসবে, ফলে তার পরিবার সচ্ছল হতে পারবে। আমরা যদি এখন চিন্তা করি এইভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা একটি পরিবারকে সহায়তা করলাম, প্রথম 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছরের মধ্যে আমরা রিটার্ন পাবো না, 5-7 বছর পরে গিয়ে ধীরে ধীরে আমরা রিটার্নটি পাবো। একটি মা যখন এই সচ্ছলতা পাবেন তখন আস্তে আস্তে তার পরিবারের সন্তানরা শিক্ষার সুযোগটা বেটার পাবে, সুস্বাস্থ্যের সুযোগটা বেটার পাবে। আপনি একটি পরিবার, একটি গ্রাম, একটি উপজেলা, একটি শহর, একটি জেলা, একটি বিভাগ, ধীরে ধীরে একটি দেশ। আমাদের বর্তমানে যা আমাদের কাছে ডাটা আছে সেখান থেকে আমরা দেখেছি 5 জন ধরে এরকম পরিবারের সংখ্যা, এবারে যে পরিবারের সদস্য সংখ্যা 5 জন, এভাবে দেশে 4 কোটি পরিবার আছে। আমরা এই কার্ডটি জেনারেল করেছি, ইউনিভার্সাল করেছি, অর্থাৎ একজন কৃষকের স্ত্রী যেমন পাবেন, একজন ইমাম সাহেবের স্ত্রী পাবেন, একজন প্রাইমারি স্কুলের টিচার পাবেন, ঠিক একই টিচারের স্ত্রী পাবেন। এখানে বসা অনেকেই আপনারা যারা আছেন তাদের স্ত্রীরাও পাবেন। বাট আমরা এখানে যারা আজকে বসে আছি, ডেফিনেটলি আমাদের সেই ফ্যামিলি কার্ডের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুবিধা আমাদের প্রয়োজন নেই, কাজে আমরা সেটা নিব না। আমাদের এইটুক অনেস্টি অবশ্যই আমাদের থাকবে ইনশাল্লাহ। এবং এর মাধ্যমে আস্তে আস্তে পরিবারগুলো যখন স্বাবলম্বী হবে, আমাদের 4 কোটি পরিবারকে হয়তো দেওয়ার প্রয়োজন হবে না। আমরা যদি 2 থেকে 2.5 কোটি পরিবারকে দিতে পারি, তাহলেই আমরা বিশ্বাস করি একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা একটা 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 বেটার পজিশনে নিয়ে আসতে সক্ষম হব। এবং চিন্তা করে দেখুন, ওই ছোট ছোট পরিবারগুলো যখন লোকাল ইকোনমিতে, তার হাতে বেঁচে যাওয়া অর্থটা যখন লোকাল ইকোনমিতে আবার ইনভেস্ট করবে, লোকাল ইকোনমিটা আস্তে আস্তে কতটা ধীরে ধীরে স্ট্রং হবে এবং এটার পরিধি আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা একজন বলেছেন, লোকাল ইকোনমি যখন স্ট্রং হবে তখন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি অটোমেটিকলি, দেশীয় যে এন্টারপ্রেনার যারা আছেন অটোমেটিকলি কিন্তু তারাও সাপোর্ট পাবেন, তারাও এনকারেজড হবেন। কৃষক কার্ডের কথা এখানে আলোচিত হয়েছে। কৃষক কার্ডের লক্ষ্য বা উদ্দেশ্য একইভাবে, একজন কৃষক যে সারা জীবন সেই সাপোর্টটা পাবে, নট দ্যাট তাকে একটা সার্টেন টাইম পর্যন্ত করা হবে। এখন কোন ধরনের কৃষককে করা হবে? কয়েক রকমের কৃষক আছে, প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র আছে, মাঝারি আছে, বৃহৎ কৃষক আছে। আমরা প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক পর্যন্ত আপাতত যাব। আমাদের বর্তমান যে ডাটা আমাদের হাতে অ্যাভেলেবেল ডাটা আছে, তাতে 1.5 কোটির মতন কম বেশি কৃষক আছে, এর মধ্যে আবার কয়েক ভাগ আছে। এই কৃষকগুলোকে কৃষক কার্ডের মাধ্যমে আমরা 10টি সুবিধা দেওয়ার চিন্তা ভাবনা আমরা করছি। তার ফলে যেটা হবে, যেই ব্যক্তি, যেই কৃষক একটি ফসল, 2টি ফসল করেন, তাকে আমরা চেষ্টা করব একটি ফসলের সম্পূর্ণ সুবিধা দেওয়ার জন্য, সেটি সার, বীজ, কীটনাশক সম্পূর্ণ। আমাদের হিসাব বলে তাকে যদি কন্টিনিউস 5 থেকে 7 বছর আমরা সাপোর্টটা দিতে পারি,
প্রান্তিক কৃষক ক্ষুদ্র কৃষকে পরিণত হবার সম্ভাবনা প্রচুর, ক্ষুদ্র কৃষক মাঝারি কৃষক হবার সম্ভাবনা প্রচুর। যদি তার জমির পরিমাণ নাও বাড়ে, অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হয়ে ধীরে ধীরে উঠতে পারবে। লক্ষ্য উদ্দেশ্য মানুষকে, সব ধরনের মানুষকে, সাধারণ মানুষকে এম্পাওয়ার্ড করা, অর্থনৈতিকভাবে তাকে একটি একটি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো। এখানে আলোচক বৃন্দদের মধ্যে বলেছেন, প্রশংসা করেছেন, ধন্যবাদ আপনাকে। খুব সম্ভবত মাহবুল্লাহ সাহেব বলেছেন যে এই কার্ডগুলো প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু কতটুকু ইমপ্লিমেন্টেড হবে। আমি ওনার জানার জন্য বলতে চাই এবং সবার জানার জন্য বলতে চাই, এই কার্ডগুলো শুধু যে আমরা যারা রাজনীতি করি তারাই যে বসে করেছি তা না। আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা প্রশাসন বা বিভিন্ন প্রফেশনালস জড়িত এইসব কাজের সাথে। আমরা তাদের পরামর্শ নিয়েছি যে কিভাবে কাজগুলোকে, আমরা যখন শুরু করব কাজগুলোকে, কিভাবে এই কাজগুলোকে সরকারি নিয়ম কানুনের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, সেই বিষয়গুলো আমরা বিবেচনা করেছি। বাজেটের সংস্থান কিভাবে হবে, কিভাবে করতে হবে, কোথা কোথা থেকে বাজেটগুলো আসবে, কোন বাজেটটা অপ্রয়োজনীয় সেটাকে কাট করে এখানে এনে আমরা অ্যাড করব, এই ডিটেল কাজগুলো করা হয়েছে। কিন্তু একটি লিফলেটের মধ্যে যেহেতু এত ডিটেল দেওয়া সম্ভব না, সেজন্য আমরা এই বিষয়গুলো, ডিটেল বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করিনি।